প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও কথা বলতে এসেছি আপনাদের সামনে একটি নেতিবাচক খবর নিয়ে। নেতিবাচক খবরটি হলো আবারও একটি নতুন নিষেধাজ্ঞা দিল ভারত বাংলাদেশকে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ এক বছর ধরে নেতিবাচক ঘটনা ঘটতে ঘটতে আমাদের মুখে আর ইতিবাচক কথা আসে না। ইতিবাচক কোনো ঘটনা নেই, যার কারণে ইতিবাচক কথা বলতে পারি না। আমাকে দেখান যে এই ইতিবাচক ঘটনাগুলো ঘটেছে, একটু কমেন্টে এসে বলেন যে এই ইতিবাচক ঘটনার মধ্যে আমরা বসবাস করছি। যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে ভারত নতুন করে বাংলাদেশের আরও কিছু পণ্যের উপর স্থলবন্দর দিয়ে আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত পাট এবং পাট জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পাট এবং পাটজাত দড়ি, বস্তা, ব্যাগ, ব্লিচ করা বা ব্লিচ না করা অবস্থায় থাকা, চটে বোনা কাপড় সহ একাধিক পণ্য স্থল পথে ভারতে ঢুকতে পারবে না। কেবল মহারাষ্ট্রের মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে শুধুমাত্র ভারতীয়রা বাংলাদেশি এই পণ্যগুলো আমদানি করতে পারবে, এর বাইরে আর সুযোগ থাকলো না। এর আগেও বেশ কিছু বাংলাদেশি পণ্যের ওপর ভারতের স্থলপথ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নয়াদিল্লি। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে এই সব পণ্য ভারতে ঢুকত, যেগুলো বন্ধ করা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গত এপ্রিল মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল সেটি বন্ধ করে দিয়েছে। বলা হয়েছিল ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। পরে মে মাসে বেশ কিছু বাংলাদেশি পণ্য ভারতের স্থলপথে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদী সরকার। ডিজিএফটি সে সময় জানিয়েছিল যে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ইত্যাদি স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না। নিষেধাজ্ঞা তালিকায় ছিল ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য। এগুলি বাংলাদেশ থেকে অসম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রক। এছাড়া পশ্চিমবঙ্গের চেংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়। তারপরে জুন মাসে আরও কয়েকটি বাংলাদেশি পণ্যের উপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয় বাংলাদেশের পাট বা শনের তৈরি কোনো পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না। সোমবার এই তালিকাটি আরও দীর্ঘ হল। এই নিষেধাজ্ঞাটির মাধ্যমে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ভারতে এক প্রকার রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। মাত্র 1% পণ্য মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে রপ্তানি হয়, আর বাদ বাকি সব পণ্য স্থল বন্দর দিয়ে রপ্তানি হয়। ফলে এই বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানি এক প্রকার ভারতে বন্ধ হয়ে গেল। আলাপটি যেহেতু করতে এসেছি, এই মুহূর্তে একটু ভারত বাংলাদেশ আমদানি রপ্তানির পরিসংখ্যানটাও একটু দেখা যাক। যে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে যে ভারতে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি বা $1.57 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এটি কখনো কখনো $2 বিলিয়ন ওঠে বা $2 বিলিয়ন ক্রস করে। বাংলাদেশের মোট যে আমরা সারা পৃথিবীতে যে রপ্তানি করি, গত অর্থ বছরে 2024 সালে $48 বিলিয়ন পণ্য আমরা রপ্তানি করেছি সারা পৃথিবীতে। এর মধ্যে $157 কোটি বা $1.57 বিলিয়ন পণ্য আমাদের ভারতে রপ্তানি হয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি পণ্য আমদানি করে একই সময় 2023-24 অর্থ বছরে। এই রপ্তানিটা বা এই আমদানিটা ভারত থেকে $14 বিলিয়ন পর্যন্ত কখনো কখনো ওঠে। 15 এখনো ওঠেনি, 13-14 বিলিয়ন ওঠে।
ভারত থেকে আমরা আমদানি বেশি করি, রপ্তানি কম করি। সেই কম করা রপ্তানিটাও বন্ধ হয়ে গেল, ভারত থেকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ভারতের সাথে এই সম্পর্কটা টানাপোড়েনের সম্পর্ক, আমি বলছি 1 বছর যাবত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে। আজকে 1 বছর পর এসে যদি ভারত বাংলাদেশের সম্পর্ক আপনি বিশ্লেষণ করেন, সম্পর্ক উন্নতি তো হয়নি, বরঞ্চ আরো অবনতি হয়েছে। কদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমে এমন সংবাদও বেরিয়েছে যে ভারত বিশেষ কোনো দল বা শক্তিকে চায় না, ভারত চায় বাংলাদেশকে, বাংলাদেশের মাটিকে। বাংলাদেশের মাটিকে চায় বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু ভারত সেটি তো করতে চেয়েওছে। এই মুহূর্তে আমি এখনকার যে রাজনীতি, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ছাড়া তারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী, তাদের শীর্ষ যে দলটি বিএনপিকে ভারত কিন্তু সুযোগও দিয়েছিল। বিএনপি সেই সুযোগটা নেয়নি, বিএনপি বড় দল, বড় ভাই, সেই সুযোগটা নেয়নি ছোট ভাইদের দিকে খেয়াল করে। বরঞ্চ বিএনপি এখন ছোট ভাইদের চেয়ে নাজুক অবস্থায় আছে, এ কারণে নেয়নি। বিএনপিকে কিভাবে সুযোগটা দিয়েছিল? ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গত অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরের মাসে, সেপ্টেম্বর মাসে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছিল। এই দেখা করার বার্তাটা হচ্ছে যে আমরা বিশেষ দল নয়, আমরা তোমাদের সাথেও কাজ করতে চাই, বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চাই। কিন্তু বিএনপি বলুন বা অন্যান্য যে দল, জামাত, তারা তো ভারতকে চাইবে না, তারা ভারত বিরোধী। এনসিপি ভারত চাইবে না, বিএনপি সেই সুযোগটা নিল না। অর্থাৎ এটি পরিষ্কার যে ওই যে একটা অভিযোগ আছে না যে আওয়ামী লীগের সাথে জন্মান্তরে, বাংলাদেশের জন্মান্তর থেকে ভারতের সম্পর্ক, সেটি সরকারে কংগ্রেস থাকুক, সেটি সরকারে বিজেপি থাকুক না কেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ, সেই নেতৃত্ব থেকে ভারতীয় নেতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কটি 54 বছর ধরেই বহমান। এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত যতটুকু সম্পর্ক ভারতের সাথে, সেটি আওয়ামী লীগের কারণে, মুক্তিযুদ্ধের কারণে। কিন্তু অন্যদের সুযোগ দিতে চায়, সুযোগ নেয় না। যেটি বলছিলাম যে 1 বছর পরে এসেও ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হলো না। পাসপোর্ট বন্ধ আছে সাধারণ, শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া সব ধরনের পাসপোর্ট বন্ধ আছে। বাণিজ্য, ভারত থেকে আমদানিও কমে গেছে, অনেকটা কমে গেছে। আমাদের পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, ইতিমধ্যে 90 টাকায় উঠে গেছে। এবছর আগামী 2-3 মাস বাংলাদেশের মানুষ কত টাকা কেজি পেঁয়াজ খাবে, 2-3 মাস বা 4 মাস, শেষ কয়েক মাস, সেটি এখন দেখার বিষয়। তো আসলে একের পর এক ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। এই যে ভারতের চিকিৎসা ভিসা চালু আছে, কিন্তু সন্তোষজনক ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গালগল্প দিয়েছে যে চাইনিজ হসপিটাল এখানে হবে, পাকিস্তানের ভিসা সহজ করা হয়েছে, কিংবা বাংলাদেশিরা চীনে চিকিৎসার জন্য যাবে। চীনে কতজন চিকিৎসার জন্য গেছে, কিংবা পাকিস্তানে কতজন চিকিৎসার জন্য গেছে, কিংবা চাইনিজ হসপিটালটার অবস্থা কি? উত্তরের রংপুরে নাকি হওয়ার কথা, সেটি কি হয়ে গেছে নাকি? এখন এগুলো প্রশ্ন করতে হয় যে হয়ে গেছে নাকি? সেই হসপিটাল কবে আসবে? সেই হসপিটাল আসতে আসতে বাংলাদেশের মানুষ মরে শেষ। অবস্থাটা এইরকম। এই যে নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক অন্ততপক্ষে ইউনূস সরকার থাকাকালীন ডেভেলপ তো হবেই না, এবং ইউনূস সরকার পরবর্তী সময়ে, ইউনূস সরকার যদি একটা নির্বাচন দিয়ে সরকারও আসে, তারপরেও সম্পর্কের উন্নয়ন আদৌ হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আজকের বাংলাদেশে এসে হুসেইন মোহাম্মদ এরশাদের আমলেও কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, জিয়াউর রহমানের আমলেও কিন্তু সম্পর্ক ভালো ছিল। এমনকি 1/11-এর সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সময়টিতেও কিন্তু ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু ছিল। আজকে এই সময় এসে যদি বলেন আজকে আসলে নামকাস্তে কোনো রকম সম্পর্ক আছে আমাদের কারণে, বাংলাদেশে অত্যন্ত পাকিস্তান ঘেরা, পাকিস্তান প্রীতি, ভারত বিরোধিতা এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে ত্যাগ করে নতুন নতুন হুমকি ধমকি, যার কারণে সম্পর্কটা তলানিতেই নামছে। এই সম্পর্কটা কোথায় গিয়ে শেষ হবে এই মুহূর্তে বলা কঠিন, কারণ ইতিমধ্যেই ভারত পাকিস্তান উভয় পক্ষের কণ্ঠ থেকেই, কর্তা ব্যক্তিদের কণ্ঠ থেকেই যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে, যুদ্ধের গান শোনা যাচ্ছে, এবং সেই যুদ্ধটাকে বাংলাদেশকে ত্যাগ করে, যার দরুন সম্পর্ককে যে কোথায় নিয়ে ফেলে
সেটি বলা নিতান্তই আজকে এই সময়ে বসে বলা কঠিন। আমরা হয়তো এরকম নতুন নতুন নিষেধাজ্ঞার কবলেই পড়ব। হয়তো এমন হতে পারে যে আমাদের স্থলবন্দর বন্ধ হয়ে যেতে পারে। হয়তো এমন হতে পারে ভারত থেকে কোনো পণ্য আমদানি হচ্ছে না। বাংলাদেশের বাঙালি জনগণ তো অবশ্য বলে যে ভারত থেকে যদি আমদানি না করা হয় ভারত না খেয়ে মরবে। বাঙালি জনগণ এইটা চিন্তা করে না যে মাত্র 900 কোটি ডলার বা 9 বিলিয়ন ডলার বা 14 বিলিয়ন ডলার 12 বিলিয়ন ডলার ওরা রপ্তানি করে এখানে, কিন্তু ওরা সারা পৃথিবীতে 800 বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে। এই 800 বিলিয়ন ডলারের কাছে 9 বিলিয়ন 10 বিলিয়ন ডলার কিছুই না। এটি বাংলাদেশের জনগণ চিন্তা করে না, এক শ্রেণীর জনগণ যারা ভারত বিরোধিতা করে। সেটি যাই হোক, ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছে, আমরাই হব। দেখি ক্ষতিটা আর কত দূর কত নিচে নামায় সেটি দেখবার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে। 1 বছর আমরা তো দেখলাম, সামনের দিনগুলোতে আরো কি ঘটে সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।